সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য ট্যাক্সেশন ইন বাংলাদেশ সাবজেক্টের কৃষি খাতায় ধারা 40 ও 44 হতে একটা বেসিক ক্লাস নিয়ে হাজির হলাম। আমরা বেসিক ক্লাসটা দেখব, তার আগে দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবি অনার্স সেকেন্ড ইয়ার আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টে, ফোর্থ ইয়ারে ফাইন্যান্স ডিপার্টমেন্টে এবং বিবিএস ডিগ্রি ফার্স্ট কোর্সে সেকেন্ড ইয়ারে ট্যাক্সেশন ইন বাংলাদেশ হচ্ছে কৃষি খাতায়ের ধারা 40 ও 44 চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। আমরা বেসিক ক্লাসটা মনোযোগ সহকারে খেয়াল করব। বেসিক ক্লাসটা দেখা হয়ে গেলে তারপরে এই অধ্যায়ের যত ইম্পর্টেন্ট সাজেশন আছে সবগুলো আমরা ধারাবাহিকভাবে শেষ করাবো তোমাদের। খেয়াল করে স্ক্রিনে আমরা বেসিক ক্লাসটা নিয়ে আসলাম। কৃষি খাতায় ধারা 40 ও 44। এখানে উপরে যে ফরম্যাটটা সেটা হলো সবার আগে করদাতার নাম থাকবে, ঠিকানা প্রশ্নে দেওয়া থাকলে দেব, না থাকলে ডট ডট, কর অঞ্চল লিখে ডট ডট দিবা, আবাসিক মর্যাদা, টিআইএন নাম্বার, এগুলো প্রশ্নে থাকলে দিবা, নাইলে ডট ডট দিব। আয়বর্ষ 2022-23, করবর্ষ 2023-24। আয়বর্ষ এবং করবর্ষ নিয়ে আমি একটু ক্লিয়ার করি। প্রশ্নে অনেক সময় আয়বর্ষ দেয়া থাকে, যদি আয়বর্ষ দেয়া থাকে তাহলে আয়বর্ষটা লিখব এবং করবর্ষ তার পরবর্তী বছর লিখব। যেমন এখানে 2022-23 যদি আয়বর্ষ হয়, করবর্ষ হবে 23-24। যদি প্রশ্নে করবর্ষ দেয়া থাকে তাহলে আয়বর্ষ হবে তার পূর্ববর্তী বছর, অর্থাৎ যে কোনো একটা দেয়া থাকে তার মধ্যে করবর্ষ থাকলে আয়বর্ষ তুমি ধরে নিবা পূর্ববর্তী বছর, আর আয়বর্ষ থাকলে করবর্ষ ধরবা পরবর্তী বছর। কৃষিখাতে মোট আয় নির্ণয়, আয়ের খাত বিবরণ, 3টা টাকার ঘর। তো কৃষিখাতে আয়গুলো কি কি? ধারা 40 ও 44-এর মধ্যে, তার মধ্যে 1 নাম্বার ফসল বা শস্য বিক্রয় থেকে যদি কোনো আয় থাকে, কৃষিভূমি নগদ লগ্নি হতে আয় বা কৃষিভূমির ইজারা হতে আয়, 3 বর্গা চাষে আয়, 4 চা বাগানের আয় 60% যদি উৎপাদনকারী হিসাবে শিল্প প্রক্রিয়ার মাধ্যমে বিক্রয় করে। 5 নাম্বার হলো রাবার চাষের আয় 60% আসবে যদি উৎপাদনকারী হিসাবে শিল্প প্রক্রিয়ার মাধ্যমে বিক্রয় করে। 6 নাম্বার কৃষিকাজে ব্যবহৃত দালান হতে আয়, 7 উদ্যান পালন হতে আয়, 8 পশু পাখি পালন হতে আয়, 9 হাঁস মুরগি ও মাছের খামার হতে আয়। পরবর্তী পেজে যাব। 10 নাম্বার সরীসৃপ জাতীয় প্রাণীর খামার হতে আয়, নার্সারি হতে আয়, ডিম দুধ উৎপাদন হতে আয়, কাঠ উৎপাদন হতে আয়, তৃণ ও গুল্ম উৎপাদন হতে আয়, ফল উৎপাদন হতে আয়, ফুল ও মধু উৎপাদন হতে আয়, বীজ উৎপাদন হতে আয়। কৃষি যন্ত্রপাতি বিক্রয় হতে লাভ, মুনাফা জাতীয় অংশ। 19 কৃষিকাজে ব্যবহৃত সম্পদ পরিত্যক্ত বা ধ্বংস হওয়ার জন্য বীমা কোম্পানির কাছ থেকে যে প্রাপ্ত ক্ষতিপূরণ সেটার মুনাফা জাতীয় অংশ কৃষিখাতের আয়ের অন্তর্ভুক্ত হবে। এবার সবগুলো যোগ করে আমরা কৃষিখাতে মোট আয়টা বাইরে নিব, তার থেকে অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দেব। আমরা পরবর্তী পেজে আসলাম। বাদ অনুমোদনযোগ্য খরচগুলো এখানে ধারাবাহিকভাবে লিখব। 1 নম্বরে খরচগুলোর মধ্যে কি কি থাকে দেখো, ভূমি উন্নয়ন কর বা খাজনা। 2 নম্বর ভূমি ভাড়া ও উন্নয়ন, ভূমি ভাড়া উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ব্যয়। 3 নম্বর উৎপাদন খরচ, উৎপাদন খরচকে আমরা 4টা ভাগে ভাগ করছি, চাষাবাদ খরচ, কৃষি যন্ত্রপাতি, গবাদি পশু রক্ষণা খরচ, প্রক্রিয়া খরচ, পরিবহন খরচ, সবগুলো যোগ করে লাস্ট করে নিয়ে আসবো আমরা। করদাতা কৃষি আয়ের জন্য যথাযথ হিসাবের বই না রাখলে ফসল বা শস্যের বিক্রয় মূল্য বা বাজার মূল্য 60% উৎপাদন খরচ হিসাবে অনুমোদনযোগ্য হবে। ঋণের সুদ বা মুনাফা। 5 নম্বর বিমা প্রিমিয়াম। 6 নম্বর প্রাকৃতিক দুর্যোগ বা ক্ষতি হতে খরচ। 7 কৃষি যন্ত্রপাতির অবশ্যই। কৃষিতে ব্যবহৃত অস্পর্শনীয় সম্পদের অবলোপন। কৃষিতে ব্যবহৃত পশুর মৃত্যু বা বিক্রয়জনিত ক্ষতি। 10 নম্বর কৃষি সম্পর্কিত বিষয়ে বিদেশ সফরের খরচ। 11 কৃষি বিষয়ে প্রশিক্ষণ খরচ। 12 কৃষি সম্পর্কিত বৈজ্ঞানিক গবেষণা ব্যয়। এই সবগুলো যোগ করে মোট অনুমোদনযোগ্য খরচ বাইরে নিয়ে আসে আমরা যে কৃষি আয়গুলো বের করছিলাম তার যোগফল থেকে এই অনুমোদনযোগ্য খরচ মাইনাস করলে কৃষি হতে মোট আয় পেয়ে যাব। এইভাবেই আমরা কৃষি হতে মোট আয়গুলো নির্ণয় করব। বেসিক ক্লাসটা সবাই ভালো করে দেখে নিবা, পরবর্তীতে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট সাজেশনগুলো আমরা ধারাবাহিকভাবে তোমাদের সলভ করাবো। পুরো স্ক্রিনে আমরা সাজেশন 17-এর যে প্রশ্ন, সেই প্রশ্নটা নিয়ে আসলাম। প্রশ্নটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিবি অনার্সে 2016 সালে একবার এবং 2020 সালে একবার আসা প্রশ্ন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা 2বার আসছিল। তো প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব আকাশ জনাব তামিমের 2023-24 কর বছরে কৃষিখাতে মোট আয় নির্ণয় করো। তো এখানে 2জন ব্যক্তির নাম দেওয়ার কারণ হলো 16 সালে
জনাব আকাশ নামে আসছিল, একই প্রশ্ন আবার 2020 সালে জনাব তামিম নামে আসছিল। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে বা যে আয়গুলো দেওয়া আছে, ক নাম্বার বলছে ধান বিক্রয় প্রতি মন 800 টাকা করে 25 মন। খ নাম্বার পাট বিক্রয় প্রতি মন 1100 টাকা দরে 30 মন। গ নাম্বার চা বাগান হতে আয় 60,000 টাকা। ঘ বর্গা প্রদত্ত কৃষি জমি হতে নগদ প্রাপ্তি 20,000 টাকা। তো এই যে আয়গুলো আছে এগুলো দিয়ে আমরা কৃষিখাতে মোটাই নির্ণয় করব। আমরা পরবর্তী পেজে বা পেজ 2-তে আসলাম। আমরা একটা ফরম্যাট রেডি করলাম। উপরে করদাতার যে নাম থাকবে জনাব তামিম বা জনাব আকাশ যেটাই থাকুক আমরা লিখব। ঠিকানা, কর অঞ্চল, আবাসিক মতদাতা, টিআইএন নাম্বার এগুলো আমরা ডট ডট দিয়ে রাখবো, কারণ প্রশ্নে এই ইনফরমেশনগুলো থাকে না, ঠিকানা থাকে না, সেজন্য ডট ডট দিয়ে, কর অঞ্চল এগুলো উল্লেখ থাকে না বলে ডট ডট দিব। আয়বর্ষ খেয়াল করো, এই যে আয়বর্ষ এবং করবর্ষ প্রশ্নে কি বর্ষ দেয়া আছে তোমাকে দেখতে হবে। এখানে দেয়া 2023-24 কর বছরে, তার মানে কর বর্ষ প্রশ্নে দেয়া আছে, খেয়াল করো। তাহলে কর বর্ষ 2023-24 লিখবো, আর আয় বর্ষ হবে তার পূর্ববর্তী বছর। প্রশ্নে অনেক সময় আয় বর্ষ দেয়া থাকে, যদি আয় বর্ষ দেয়া থাকে কর বর্ষ লিখবা, কর বর্ষ পরবর্তী বছর। যদি কর বর্ষ লেখা থাকে তাহলে আয় বর্ষ লিখবো তার পূর্ববর্তী বছর, সেজন্য কর বছর 2022-23 লিখলাম। কৃষিখাতে মোটাই নির্ণয়, আয়ের খাতে বিবরণ 2টা টাকার গড়। কৃষিখাতে আয় দ্বারা 40 ও 44 বর্তমানে। 1 নম্বরে ফসল বিক্রয় লিখব, ফসল বিক্রয় লিখে ধান বিক্রয়, ঠিক আছে, ধান বিক্রয় 800 গুণ 25, কারণ প্রশ্নের মধ্যে বলছে যে তারা প্রতি মন 800 টাকা দরে 25 মন বিক্রি করছে। তাহলে 1 মন যদি 800 হয় 25 মনের দাম কত, সেজন্য 800 গুণ 25 গুণ করলে ধান বিক্রয় থেকে আমরা পাবো 20,000। ঠিক একইভাবে পাট বিক্রয় আমাদের প্রশ্নে দেখো, প্রশ্নে বলছে পাট বিক্রয় প্রতি মন 1100 টাকা দরে 30 মন। তো সুতরাং 1100 গুণ 30 আমরা যদি দিই, পাট বিক্রয় টাকা 33,000। তো ফসল বিক্রয় বলতে এই ধান বিক্রয় এবং পাট বিক্রয় এই দুইটাই আসবে, এই দুটোটা যোগ করে 20,000, 33,000, 53,000। তারপরে হলো চা বাগান হতে আয়, চা বাগান হতে আয়ের 60% হলো কৃষিখাতে আয়ের অন্তর্ভুক্ত হয়। তো আমরা প্রশ্নে দেখি চা বাগানের আয় আছে 60,000, তার 60% আইন মোতাবেক 60% কৃষিকায় আসবে। তো 60,000-এর 60% 36,000। বর্গা দেওয়া জমি হতে আয় পুরোটাই আসবে কৃষিখাতে আয়ে। এখন সবগুলো আয় যদি আমরা যোগ করি 53,000 প্লাস 36,000 প্লাস 20,000 তাহলে হবে 2,89,000। এটা হবে কৃষিখাতে মোট আয়। এখন এখান থেকে আমরা বাদ দিব অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ আমরা উৎপাদন খরচ ধরবো, সেটা হবে ফসল বিক্রয়ে যে আয়টা বের হয়েছে দেখো 53,000, এটার উপরে 60% ধরতে হয়। তো এটা নিয়ে আমরা টিকা দেব কিছুক্ষণ পরে। উৎপাদন খরচ, অনুমোদনযোগ্য খরচের মধ্যে উৎপাদন খরচ লিখব, ফসল বিক্রয়ের 60%, তাহলে আমাদের ফসল বিক্রয় 53,000, ঠিক আছে। তার 60% যদি করো 31,800, 2,89,000 থেকে 31,800 মাইনাস করলে 2,57,200 টাকা, এটাই হবে কৃষিখাতে করযোগ্য আয়। আমরা টিকা দিলাম অঙ্ক বোঝার সুবিধার জন্য। 1 নম্বর হলো কৃষি জমি বর্গাচাষ হতে আয় বর্তমানে সম্পূর্ণ করযোগ্য আয়, সেজন্য এই যে কৃষি বর্গা দেওয়া জমি কৃষি হতে আয় অন্তর্ভুক্ত হয়েছে। 2 নম্বর টিকাটা খেয়াল করো, করদাতা কৃষি আয়ের হিসাব বই রাখেন না বলে ফসল বিক্রয়ের 60% উৎপাদন খরচ হিসেবে অনুমোদনযোগ্য। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে এখানে করদাতা হিসাবের বই যথাযথ সংরক্ষণ করেন না, সেজন্য ফসল বিক্রয়ের যে 53,000 টাকা তার 60% উৎপাদন খরচ হিসাবে অনুমোদনযোগ্য খরচের আওতায় চলে আসবে। যদি প্রশ্নে উল্লেখ থাকে যে করদাতা কৃষি আয়ের হিসাব যথাযথ রাখেন, তাহলে কিন্তু এই ফসল বিক্রয়ের টাকা 60% হতো না। তো প্রশ্ন যেহেতু উল্লেখ নাই, আমরা ধরে নিলাম যে করদাতা কৃষি আয়ের হিসাবের বই রাখেন না, সেজন্য ফসল বিক্রয়ের 60% অর্থাৎ 53,000-এর 60% 31,800 অনুমোদনযোগ্য খরচ। এখন সেটা মাইনাস করে দিলে 2,89,000 থেকে 31,800 2,57,200, এটাই কৃষিখাতে করযোগ্য আয়। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ক্রিনে আমরা সাজেশন 18-এর যে প্রশ্ন, সেই প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে বিবিএ অনার্সে 2022 সালে আসা একটা প্রশ্ন। নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব তানজিম মোর্শেদের 2023-24 কর বর্ষে কৃষিখাতে করযোগ্য মোটাই নির্ণয় করো। করযোগ্য মোটাই বের করতে হবে আমাকে। তো 1 নম্বরে বলছে ধান বিক্রয় প্রতি মন 1,000 টাকা দরে, এইভাবে 300 মন তারা বিক্রি করছে। পাট বিক্রয় প্রতি মন 2,000 টাকা দরে 250 মন।
বর্গা দেওয়া জমি হতে আয় ৬০,০০০ টাকা, ডেইরি ফার্মের আয় ৩,২০,০০০ টাকা। উক্ত বছরে কৃষিখাতে খরচ সমূহ ছিল নিম্নরূপ: ১ নম্বর ভূমির খাজনা প্রদান ১৮,০০০, শস্য বীমা প্রিমিয়াম প্রদান ১৭,৫০০, ইউনিয়ন পরিষদ কর প্রদান ১০,৫০০ টাকা, কৃষি ঋণের সুদ ১৫,০০০ টাকা। এই যে ইনফরমেশনগুলো আছে এগুলোর ভিতর থেকে আমাকে কৃষিখাতে করযোগ্য মোট আয় নির্ণয় করতে হবে। তো আমরা পরবর্তী পেজে আসলাম, পেজ 2তে, যেখানে একটা ফরম্যাট তৈরি করব। আগে করদাতার নাম থাকবে জনাব তানজিম, ঠিকানা, কর অঞ্চল, আবাসিক, মর্যাদা, টিআইএন নাম্বার, এগুলো আগের যে অঙ্কগুলো তো আছে সেরকমই থাকবে। আয় বর্ষ হবে ২০২২-২৩ এবং কর বর্ষ ২০২৩-২৪ পরবর্তী বছর। আমরা যদি প্রশ্নে দেখি, দেখো এখানে কর বর্ষটা উল্লেখ আছে ২০২৩-২৪, আয় বর্ষ হবে তার পূর্ববর্তী বছর। সবসময় খেয়াল রাখবা, প্রশ্নে যদি আয় বর্ষ দেয়া থাকে কর বর্ষ লিখবা তার পরবর্তী বছর, আর যদি কর বর্ষ দেয়া থাকে আয় বর্ষ লিখবা তার পূর্ববর্তী বছর। তো কৃষিখাতে মোট আয় নির্ণয় বিবরণ, দুইটা টাকার ঘর দিলাম। কৃষিখাতে আয় বর্তমানে ধারা হলো ৪০-৪৪। ফসল বিক্রয়, প্রথমে ফসল বিক্রয় থেকে আয়টা বের করব। ধান বিক্রয় তারা ১,০০০ টাকা করে ৩০০ মন বিক্রি করছে, সেজন্য ১,০০০ গুণ ৩০০, ৩ লাখ টাকা। পাট বিক্রয় ২,০০০ টাকা করে ২৫০ মন, সেজন্য ২,০০০ গুণ ২৫০ দিয়ে পাট বিক্রয়ের টাকা ৫ লাখ টাকা পাবো। ধান বিক্রয় এবং পাট বিক্রয় এই দুইটার যোগফলে আসলে ফসল বিক্রয় ৮ লাখ টাকা। এরপরে বর্গা জমি হতে আয়, ডেয়ারি ফার্মের আয়, এগুলো প্রশ্নে দেয়া আছে। দেখো বর্গা জমি হতে আয় ৬০,০০০, ডেয়ারি ফার্মের আয় ৩,২০,০০০। এই দুইটা আয় সহ ফসল বিক্রয়ের আয় সহ মিলে মোট ১১,৮০,০০০ হবে মোট আয়। মোট আয় থেকে আমরা অনুমোদনযোগ্য খরচগুলো বাদ দেব। অনুমোদনযোগ্য খরচের মধ্যে উৎপাদন ব্যয়। এখন উৎপাদন ব্যয় প্রশ্নে কিন্তু দেয়া নাই, তো প্রশ্নে দেয়া না থাকলে আমরা ফসল বিক্রয়ের ৬০%, ফসল বিক্রয়ের ৬০% উৎপাদন ব্যয় ধরতে হবে এবং এটা অনুমোদনযোগ্য ব্যয়ের তালিকায় আসবে। ঠিক আছে, এখানে খেয়াল রাখতে হবে যিনি করদাতা উনি হিসাবের বই হয়তো যথাযথ রাখেন না, সেজন্য উৎপাদন ব্যয়টা ফসল বিক্রয়ের ৬০%। কিন্তু প্রশ্নে যদি এভাবে উল্লেখ থাকে যে করদাতা বা জনাব তানজিম সাহেব উনি হিসাবের বই যথাযথ সংরক্ষণ করেন, তাহলে কিন্তু এই ফসল বিক্রয়ের উপরে ৬০% ধরতে হবে না। তো উৎপাদন ব্যয় ৮ লাখ টাকার ৬০%, ৪,৮০,০০০ ধরলাম। এরপরের যে খরচগুলো ভূমির খাজনা, বিমা প্রিমিয়াম, ইউনিয়ন পরিষদ কর, কৃষি ঋণের সুদ, হ্যাঁ এগুলো কিন্তু প্রশ্নের ভিতর থেকে নিয়ে আসছে আমরা। দেখো এই যে ভূমির খাজনা ১৮,০০০, শস্য বিমা প্রিমিয়াম ১৭,৫০০, ইউনিয়ন পরিষদ কর প্রদান ১০,৫০০, কৃষি ঋণের সুদ ১৫,০০০। এগুলো যথাক্রমে আমরা এখান থেকে বসিয়ে সবগুলো খরচ যোগ করব। ৪,৮০,০০০, ১৮,০০০, ১৭,৫০০, ১০,৫০০, ১৫,০০০ সব যোগ করলে ৫,৪১,০০০। এখন মোট যে কৃষি আয় ১১,৮০,০০০ থেকে ৫,৪১,০০০ মাইনাস করলে ৬,৩৯,০০০ টাকায় হবে কৃষিখাতের নিট আয়। কিন্তু আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে করযোগ্য মোট আয়। তাহলে করযোগ্য মোট আয় আমরা কত পাবো? ৬,৩৯,০০০ থেকে যে কর সর্বোচ্চ অকরদার্য, তাইলে আমরা জানি কৃষিখাতে মোট বর্তমানে ২ লাখ টাকা পর্যন্ত অকরদার্য, তাইলে আমরা বাদ দিব সেই 2 লাখ, বাদ অকরদার্য সর্বোচ্চ 2 লাখ। ৬,৩৯,০০০ থেকে ওই 2 লাখ বাদ দিলে বাকি যে ৪,৩৯,০০০ থাকবে সেটা হলে কৃষিখাতে করযোগ্য আয়। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। ক্লাসটা পেজে দেখে থাকলে ফলো দিয়ে রাখবা, আর যদি ইউটিউবে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি ফলো বা সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।